আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনার্স প্রথম বর্ষ এবং উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ উভয় বর্ষের শিক্ষার্থীদেরই আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। যে টপিকসগুলি পড়ানো হবে আজকে বা দেখিয়ে দেওয়া হবে তার কিছু কিছু ইন্টারমিডিয়েটের সিলেবাসের সাথে মিল রয়েছে। অধিকাংশই অনার্স লেভেলের জন্য প্রযোজ্য, কিন্তু যতটুকুই ইন্টারমিডিয়েট লেভেলের সাথে মিল হবে সেগুলো তোমাদের কাজে লাগবে। তো চলো আজকে আমরা অধ্যায় 2 তোমাদের যে কোর্স রয়েছে ইন্টিগ্রেটেড কেমিস্ট্রি এই শিক্ষাবর্ষ থেকে সেগুলির বিষয়ে কিছুটা আলোচনা করি। আশা করছি তোমরা আমাকে শুনতে পাচ্ছ। চলো আমরা অধ্যায় 2 শুরু করি। প্রথমেই অধ্যায়ে রয়েছে অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন। দেখি আমাদের এখানে কি কি রয়েছে। রয়েছে পরমাণু বা পরমাণুর মূল কণিকা সম্পর্কে যেটি আমাদের জানা আছে, কিছু কিছু বিষয়, কিছু কিছু অধিকাংশই নতুন রয়েছে। আমরা চলো দেখি কি রয়েছে। প্রথমেই রয়েছে পরমাণু ও পরমাণুর মূল কণিকা সম্পর্কে কিছুটা আলোচনা। পরমাণু আমরা জন ডাল্টন সম্পর্কে জেনেছি, এবং জন ডাল্টন ছিলেন একজন স্কুল শিক্ষক, ইংরেজ একজন বিজ্ঞানী। তিনি প্রথম মতবাদ দিয়েছিলেন যে পরমাণু অবিভাজ্য কণা, এটাকে আর ভাগ করা যায় না। কিন্তু একটা সময় পরবর্তীকালে ক্যাথোড রশ্মি, এক্স রশ্মি, অ্যানোড রশ্মি এগুলো তেজস্ক্রিয়তা যখন আবিষ্কৃত হয়ে গেল, তখন দেখলাম যে না, পরমাণু অবিভাজ্য নয়, এটি বিভাজ্য, এবং এটাকে ভাঙলে একাধিক মৌলিক কণিকা পাওয়া যায়। এবং মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণিকা সেটাকে আমরা বলি পরমাণু, এবং সেই স্বাধীন অস্তিত্ব নেই বলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে এদের স্বাধীন অস্তিত্ব নিয়ে এরা একটা বিক্রিয়াতে অংশগ্রহণ করে। এরকম পরমাণুতে যে সকল অংশ রয়েছে তার একটা বিশাল অংশ কিন্তু কেবলমাত্র পরমাণুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে চলে যায়। পরমাণুর যে মূল কণিকা, সেই কণিকাগুলোকে আমরা যদি ভাগ করি তাহলে সাধারণত 3 ধরনের কণিকার কথা বলি: স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা। স্থায়ী কণিকা সম্পর্কে আমাদের জানা আছে যে 3 ধরনের কণিকাকে আমরা স্থায়ী কণিকা বলি। একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং আরেকটি হচ্ছে নিউট্রন। তো ইলেকট্রন এবং প্রোটন, নিউট্রন এদের উপস্থিতি বা অবস্থান কোথায় সেটা আমাদের বোধহয় সবারই জানা আছে। নিউক্লিয়াসের মধ্যে থাকতেছে আমাদের প্রোটন এবং নিউট্রন। প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জের, নিউট্রনের কোনো চার্জ নেই। এবং ইলেকট্রন থাকতেছে নিউক্লিয়াসের বাইরের কিছু অনুমোদিত জায়গায়, যেগুলোকে আমরা বলছি শেল। এই শেলগুলোতে ইলেকট্রনরা থাকতেছে, তার চার্জ হচ্ছে ঋণাত্মক, এবং এটাকে ই দিয়ে প্রকাশ করা হয়, ই মাইনাস। প্রোটন হচ্ছে পি, নিউট্রন হচ্ছে এন, ইত্যাদি ইত্যাদি। এদের যে সাধারণ বৈশিষ্ট্যগুলি রয়েছে এগুলি আমাদের সবাই জানা আছে, একটু দেখে নিবে। অস্থায়ী মূল কণিকা কারা? অস্থায়ী মূল কণিকা হচ্ছে যেগুলো সব মৌলের পরমাণুতে থাকে না, কোনো কোনো মৌলের পরমাণুর মধ্যে অল্প সময়ের জন্য থাকে, তাদেরকে অস্থায়ী মূল কণিকা বলি। এগুলো সৃষ্টির পরপরই ধ্বংস হয়ে যায় অথবা অন্য কোনো কণিকায় রূপান্তরিত হয়ে যায়, তাই এরা অস্থায়ী। এরকম অনেক অস্থায়ী কণিকা রয়েছে, যেমন নিউট্রন, অ্যান্টিনিউট্রন, গ্র্যাভিটন, পজিট্রন, বোসন, লেপ্টন, মেসন ইত্যাদি অনেক আছে। আর কম্পোজিট কণিকাগুলো মূলত আমরা বলি স্থায়ী উপাদান নয়,
যে সকল সূক্ষ্ম কণা কোনো বিশেষ ক্ষেত্রে পরমাণুতে পাওয়া যায়, তাহলে বিশেষ ক্ষেত্রে কোনো কয়েকটা পরমাণুতে পাওয়া যাবে এবং এরা সাধারণত ভারী হয়। এরা ভারী হওয়ার কারণে দেখা যায় একটা পরমাণুতে বেশি সময় যাবত তারা অবস্থান করতে পারে না, তারা ওই পরমাণু নিউক্লিয়াস থেকে বের হয়ে যায় এবং সেগুলোকে বিভিন্ন কণিকা আকারে আমরা নাম দেই, যেমন আলফা কণিকা, বিটা কণিকা, গামা কণিকা, এরকম কণিকা হিসেবে এরা নির্গত হয়ে যায়। তো তারপরে রয়েছে আমাদের পরমাণুর বিভিন্ন নিউক্লিয় মডেল সম্পর্কে বলা আছে, যেমন থমসনের পরমাণু মডেল, রাদারফোর্ড, বোর, সমারফিল্ড। আমরা মূলত রাদারফোর্ড এবং বোরকে হাইলাইট করে পড়ব, তারপরে তরঙ্গ বলবিদ্যার দিকে চলে যাব, যেহেতু এই অধ্যায়ে শুধু রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেল সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে আমাদের নতুন কি আছে দেখি। আমরা জানি যে পরমাণু যে অংশটি ধনাত্মক আধান বিশিষ্ট এবং ভারী, ওইটি কেন্দ্রে অবস্থান করে, এটি হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে হচ্ছে সমস্ত ধনাত্মক আধান এই নিউক্লিয়াসে অবস্থান করে। তার মানে ধনাত্মক আধান আমরা জানি প্রোটন, সেই প্রোটনটা এই ধনাত্মক আধান হিসেবে কেন্দ্রে অবস্থান করে। পরমাণুর সমস্ত ভরকে এই কেন্দ্রের মধ্যে পুঞ্জীভূত, তার মানে পরমাণুর অধিকাংশ স্থানই হচ্ছে ফাঁকা। পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা বলেই আমরা বলছি এর সমস্ত ভর কেন্দ্রে পুঞ্জীভূত রয়েছে। পরমাণুর ভিতরে যে অংশ সেটাকে নিউক্লিয়ার অংশ এবং বাইরের অংশকে আমরা বলতেছি এক্সট্রা নিউক্লিয়ার পার্ট বা নিউক্লিয়াসের বাইরের অংশ। পরমাণু সামগ্রিকভাবে তড়িৎ নিরপেক্ষ হবে, কারণ নিউক্লিয়াসে উপস্থিত ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং কেন্দ্রের ভিতরে যে ইলেকট্রন আছে সেই দুটো সংখ্যা সমান। এবং নিউক্লিয়াস যখন বহিস্থ অংশে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারদিকে সমকেন্দ্রিক বৃত্তাকার কক্ষপথে ঘুরে, যেমন এখানে আমরা যদি দেখি যে হ্যাঁ এটা সমকেন্দ্রিক বৃত্তাকার পথে এরা ঘুরছে। কিভাবে ঘুরছে দেখেন, এইভাবে। এটা যদি একটা বৃত্ত হয়, তাহলে এখানে হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এটা হচ্ছে মাইনাস চার্জের ইলেকট্রন। এইভাবে ইলেকট্রন যদি এই কক্ষপথে ঘুরতে থাকে, তাহলে এইটা ঘুরতে ঘুরতে আমরা বলি যে সে কেন্দ্রের দিকে চলে আসতে পারে, প্লাসের কারণে, কারণ কেন্দ্র হচ্ছে প্লাস। এই প্লাসের কারণে যদি কেন্দ্রের দিকে চলে আসতে চায়, যে একটা বল বা টান অনুভব করে, সেটাকে আমরা বলবো কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল। আর ঠিক এই ইলেকট্রনটা এই কেন্দ্রের বিপরীত দিকে যদি কোনো টান অনুভব করে, যেমন এই দিকে যদি টান অনুভব করে, এটাকে আমরা বলবো কেন্দ্র বিমুখী বল। এটাকে বলবো কেন্দ্র বিমুখী বল। তো দেখা যায় যে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বলের মান পরস্পর সমান। এই জন্য এই পরমাণুটা একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করতে থাকে, সে কেন্দ্রের দিকেও চলে আসে না বা কেন্দ্রের বিপরীত দিকেও সে চলে যায় না। এই যে এটাকে বলেছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ একটা প্লাস এবং এই মাইনাসের মধ্যে একটা কাজ করে। স্থির বৈদ্যুতিক আকর্ষণের বলের কারণে কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয়, হ্যাঁ, বা কেন্দ্রমুখী বলের সৃষ্টি হয়। তো এখানে যে কেন্দ্রাতিক বলের কথা আমরা বললাম, যে কুলম্বিক আকর্ষণের কারণে যে বল হয় সে সেন্ট্রিফিউগাল ফোর্স এবং সেন্ট্রিপেটাল ফোর্স, এই দুইটা ফোর্স পরস্পর সমান হয় এবং বিপরীতমুখী হয়। এই কারণে ইলেকট্রনটা একটা নির্দিষ্ট কক্ষপথে স্থিরভাবে সবসময় ঘুরতে থাকে। তো রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতার মধ্যে রয়েছে, আমরা জানি এটাকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, যেটি একটি ভুল ধারণা, কারণ সৌরজগতের গ্রহগুলির কোনো চার্জ নাই, কিন্তু প্লাস এবং মাইনাস চার্জযুক্ত দুটি কণাকে পরমাণুর মধ্যে কল্পনা করা হয়েছে, আর এদের মধ্যে আকর্ষণ বিকর্ষণও আছে, এটাও বলা হয়েছে। তো ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে কোনো আধানযুক্ত কণা যখন বৃত্তাকার পথে পরিভ্রমণ করবে, তখন অনবরত শক্তি বিকিরণ করবে এবং করতে করতে সে একটা সময় নিউক্লিয়াসের কেন্দ্রে পতিত হবে এবং সে তার অস্তিত্ব হারাবে। তাই যদি একটা পরমাণুর অস্তিত্ব থাকে না, এই জন্য এটাকে বিবেচনা করা যাবে না যে এটি তার সীমাবদ্ধতা হিসেবে গ্রহণ করতে হবে। কারণ ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী আমরা জানি যে কোয়ান্টাম মেকানিক্সের অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ এই ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব। সুতরাং এটি যদি সহজ হয় বা গ্রহণযোগ্য হয়, তাহলে রাদারফোর্ডের এই তত্ত্বকে বাদ দিতে হবে, কারণ এটি তার সীমাবদ্ধতা হিসেবে পরিচিতি লাভ করবে। আচ্ছা, তো তারপরে আমরা দেখি ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কিছু বলা হয় নাই। বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলোর মধ্যে নিউক্লিয়াস কিভাবে পরিভ্রমণ করবে সেই সম্পর্কেও কোনো কিছু এখানে বলা নেই। তো তারপরে এত সীমাবদ্ধতার পরে যখন আমরা এটাকে সলিউশনের দিকে গেলাম, তখন দ্বারস্থ হলাম কার? বোর পরমাণু মডেলের দ্বারস্থ হলাম। এই বিজ্ঞানী বোর হচ্ছে রাদারফোর্ডের স্টুডেন্ট।
তো তিনি দেখলেন যে তার শিক্ষক যে তত্ত্বটি উপস্থাপন করেছিলেন সেই তত্ত্বকে সংশোধন করে তিনি আরো উন্নত রূপ দিয়েছেন এবং এটি তার নাম অনুযায়ী বোর পরমাণু মডেল নামে পরিচিত। তো এই মডেলের মাধ্যমে তিনি পরমাণুর স্থিতিশীলতা এবং রেখা অর্থাৎ বর্ণালীর যে রেখা সেই রেখার যুক্তিপূর্ণ একটা ব্যাখ্যা তিনি দিতে পেরেছেন। কি পরমাণু কিভাবে স্থিতিশীল হয় এবং কিভাবে বর্ণালী রেখা পাওয়া যায় সেই সম্পর্কে তিনি ব্যাখ্যা দিতে পেরেছেন। তো তিনি বলেছেন যে তিনটি স্বীকার্যের কথা, মূলত একটি হচ্ছে ইলেকট্রন স্থির কক্ষপথ সম্পর্কিত স্বীকার্য, অর্থাৎ একটি পরমাণু যখন থাকে তখন তার ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে থাকে। দুইটা অংশে এটি বিভক্ত, একটি কেন্দ্র, একটি কেন্দ্র বহির্ভূত অংশ, এবং কেন্দ্রের বহির্ভূত অংশগুলোকে তিনি বিভিন্ন নাম দিয়েছেন, যে কে, এল, এম, এন, এইভাবে নাম দিয়ে এগুলোকে তিনি ব্যাখ্যা করেছেন। এবং এগুলো হচ্ছে কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট আলাদা আলাদা দূরত্বে অবস্থান করে। যেমন প্রথম কক্ষপথে হচ্ছে দ্বিতীয় কক্ষপথ দূরে, তারপর তৃতীয় কক্ষপথ, তারপর থাকলে চতুর্থ কক্ষপথ, সেটি আরো দূরে অবস্থান করে। তারপরে তিনি বলেছেন যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত। ইলেকট্রনের কৌণিক ভরবেগটা কি? ইলেকট্রন কৌণিক ভরবেগ মানে হচ্ছে একটি পরমাণুতে যখন এরকম একটা গোলাকার পরমাণু থাকে তখন একটি ইলেকট্রন তার কেন্দ্র অনুযায়ী নির্দিষ্ট সময়ে এরকম পথ অতিক্রম করে। তাহলে প্রাথমিক অবস্থান থেকে এই অবস্থানে যে সে আসলো, তাহলে এই অবস্থানে তার প্রাথমিক অবস্থানের সাপেক্ষে কেন্দ্রের সাথে একটি কোণ উৎপন্ন করেছে, এবং এটিকে আমরা বলবো কৌণিক অবস্থা। এবং এটি দ্বারা কিন্তু তার একটি বেগ প্রাপ্ত হয়েছে। এই থেকে এই পর্যন্ত যে সে আসছে সে একটি বেগ প্রাপ্ত হয়েছে। বেগ প্রাপ্ত হওয়ার কারণে আমরা বলতেছি যে এটি হচ্ছে কৌণিক বেগ। এবং একটা পরমাণুর ইলেকট্রনের ভর যেহেতু নির্দিষ্ট থাকে, তাহলে ওই ইলেকট্রনটা যে বেগ প্রাপ্ত হবে কোনাকুনি বা একটা কোণ অনুসরণ করে, সেটাকে আমরা বলতেছি কৌণিক ভরবেগ। তো সেই কৌণিক ভরবেগ সম্পর্কে তিনি বলেছেন যে কৌণিক ভরবেগটা হচ্ছে কি? কৌণিক ভরবেগটা হচ্ছে h/2π এর অখণ্ড গুণিতক। h/2π এর অখণ্ড গুণিতক। কিভাবে অখণ্ড গুণিতক হইল? দেখেন, কৌণিক ভরবেগ হচ্ছে এখানে mvr, ভরবেগ হচ্ছে m, বেগ হচ্ছে v, এবং কৌণিক হওয়ার কারণে তার একটা রেডিয়াস যুক্ত হয়েছে mvr ইকুয়াল টু h/2π। এই h/2π হচ্ছে ধ্রুবক মান এবং n h/2π। এই n হচ্ছে আমার কক্ষপথের সংখ্যা, মানে কততম কক্ষপথ সংখ্যা, এটাকে আমরা বলতেছি n। তাহলে এই h/2π এর সরল গুণিতক, তাহলে n এর মান তো অখণ্ড সংখ্যা, তার মানে এখানে 1 2 3 এই এর মান কিন্তু 0 হবে না, কারণ কক্ষপথ কখনো কি হয় না? 0 হয় না কিন্তু। কেমন? কক্ষপথ কখনো কি হবে না? 0 হবে না কিন্তু। এইভাবে এটির ব্যাখ্যা দেওয়া হয়েছে। তারপরে বলেছে শক্তির শোষণ ও বিকিরণ বর্ণালী সৃষ্টি হয় কিভাবে, সেটিও এখানে ব্যাখ্যা করা হয়েছে। যে শক্তি যখন শোষিত হয় তখন আমরা দেখি যে ইলেকট্রন একটা নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে লাফিয়ে চলে যায় বা শক্তিটুকু শোষণ করে চলে যায়। সে উচ্চ স্তরে গিয়ে এক্সাইটেড হয়, তারপরে সেই শোষিত শক্তিটুকু আবার সে রিলিজ করে দেয়। কি করে দেয়? এটাকে আবার ছেড়ে দেয়, রিলিজ করে দিয়ে সে আবার নিচের স্তরে নেমে আসে। তার মানে এখানে উপরে ওঠা এবং উচ্চ স্তর থেকে আবার নিম্ন স্তরে নেমে আসার যে প্রক্রিয়া, এটাকে আমরা বলি শিফটিং। এবং এই শিফটিং এর কারণেই পরমাণুর এরকম নির্গমন বর্ণালী সৃষ্টি হয় বা একটা বর্ণালী রেখার সৃষ্টি হয়। তো এটাকে আমরা এখানে এইভাবে ব্যাখ্যা করতে পারি। দেখো, দুটি আলাদা কক্ষপথ যদি হয়, দুটি আলাদা কক্ষপথ, এই একটা এবং এই একটা কক্ষপথ, তাহলে কক্ষপথ নিম্ন স্তর হচ্ছে n1 = 1, n2 = ধরেন 2, আর এই কক্ষপথের শক্তির নাম হলো E1 আর এই কক্ষপথের শক্তির নাম হলো E2। তাহলে এইখানে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনকে বললাম যে একটা ইলেকট্রন আছে, ইলেকট্রনটা লাফ দিয়ে শক্তি শোষণ করলো, মানে শক্তি শোষণ করে লাফ দিয়ে উপরের স্তরে চলে গেল, এখানে আসলো, তখন সে হয়ে গেল কিন্তু এক্সাইটেড। তখন সে কি করবে? এই ইলেকট্রনটা আবার উচ্চ স্তর থেকে শক্তিটুকুকে যে শোষণ করেছিল সেটুকু রিলিজ করে দিবে। রিলিজ করে দিয়ে আবার নিম্ন স্তরে ফিরে আসবে। তো ফিরে আসলে পরে দেখেন, এই যে E2 ওইটা শক্তি বেশি ছিল আর E1 এটা শক্তি কম ছিল, তাহলে এদের পার্থক্য হচ্ছে E2 - E1। এটাকে আমরা বলতেছি ডেল্টা E, এবং ডেল্টা E সমান আমরা জানি h নিউ অ্যাকর্ডিং টু ম্যাক্স প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, অ্যাকর্ডিং টু প্ল্যাঙ্কস ইকুয়েশন।
প্ল্যাঙ্কস ইকুয়েশন। তো এখানে এইচ নিউ, তাহলে আবার এইচ যে নিউ সমান হচ্ছে আমরা জানি আবার সি বাই ল্যামডা। তাহলে দেখো এই যে ডেল্টা ই এর থেকে কি আমরা ল্যামডা পেলাম না, সি এবং এইচ তো কনস্ট্যান্ট, সি এবং এইচ হচ্ছে কনস্ট্যান্ট, ফলে এই ই এর সাথে কিন্তু সরাসরি কার সম্পর্ক, ল্যামডার সম্পর্ক। তো ল্যামডার সম্পর্ক হওয়ার কারণে এই ল্যামডার মান যদি আমরা এই দুই শক্তি স্তরের শক্তির মানের পার্থক্য দ্বারা জানতে পারি, তাহলে কিন্তু সহজেই এই ল্যামডার মান দ্বারা একটা বর্ণ নাম আমরা জেনে ফেলতে পারবো। তাহলে একটা বর্ণের মান যদি আমরা জেনে যাই, তাহলে বলতে পারবো যে এই বর্ণটা প্রদর্শন করছে এই অণুটা বা এই পরমাণুটা এই বর্ণ প্রদর্শন করছে, এবং এটি দ্বারা আমরা একই সাথে যখন একাধিক এরকম ইলেকট্রনের বর্ণালী পাশাপাশি আমরা দেখতে পারবো, এটি দ্বারা একাধিক কালারকে যখন আমরা পাশাপাশি দেখতে পারবো, তখন বলবো হ্যাঁ ঠিকই এখানে কি হচ্ছে, বর্ণালীর সৃষ্টি হচ্ছে। তো এরকম অনেকগুলি কালার যদি আমরা দেখতে চাই বা দেখতে পারি, তাহলে আমরা দেখবো যে এটি একটি বর্ণালীর মতো দেখা যাচ্ছে। যেখানে অনেকগুলি কালার যদি পাশাপাশি আসে, এরকম অনেকগুলি কালার যদি আমরা দেখি পরপর পাশাপাশি এরকম অবস্থান করছে, তাহলে কিন্তু আমরা এটাকে বলতে পারবো বর্ণালী। তো এগুলো তো আমাদের সব ভিজিবল রেঞ্জের মধ্যে, ভিজিবল রেঞ্জ এর মধ্যে। তাহলে যেহেতু ভিজিবল রেঞ্জের মধ্যে, তাই এটি কি আমাদের পক্ষে দেখা সম্ভব হবে। ঠিক আছে, এটা হচ্ছে বোর পরমাণু মডেলের মোটামুটি ধারণা। তো এর সীমাবদ্ধতা আলোচনা করতে গেলে আমরা অবশ্যই বলবো যে সীমাবদ্ধতায় কেবলমাত্র একটি ইলেকট্রন সম্পর্কে এখানে বলা হয়েছে, এবং হাইজেনবার্গের নীতি বা সমারফিল্ডের নীতি এটি দ্বারা ব্যাখ্যা করা যায় না। বর্ণালী রেখার তীব্রতা সম্পর্কে কিছু বলা হয় নাই। একের অধিক ইলেকট্রনের জন্য যখন সূক্ষ্মতর রেখা পাওয়া যায়, সেইগুলির ব্যাখ্যা সম্পর্কেও কিন্তু এবার পরের মডেলে কিছুই বলা হয় নাই। তবে এর সাফল্যটার পাল্লাই ভারী, সাফল্যতার পাল্লা ভারী এই কারণে যে এটি দ্বারা পরমাণুর স্থায়িত্বকে ব্যাখ্যা করা সম্ভব হয়েছে, রেখা বর্ণালী সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করা গিয়েছে, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত জানা সম্ভব হয়েছে, এবার রিড বা ধ্রুবক হাইড্রোজেন বন্ডের তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে জানা সম্ভব হয়েছে। তো এই জিনিসগুলি আগে আমাদের জানা ছিল না, তার পরমাণুবাদ প্রকাশের পরে আমরা এগুলিকে আস্তে আস্তে জানতে পেরেছি। তারপরে আমরা দেখবো হাইড্রোজেন পরমাণু কক্ষপথের বোর ব্যাসার্ধ নির্ণয়ের যে সমীকরণ সেটি। তা বোর পরমাণু মডেলে যে বোর ব্যাসার্ধ সেটি আমরা এখন বের করব। রেশমি আক্তার, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তানভীর আহমেদ, আচ্ছা তোমরা ক্লাস দেখতে থাকো এবং এটি শেয়ার করে দাও যাতে তোমার পরিচিত যারা সবাই ক্লাসে দেখতে পারে। আচ্ছা, তাহলে আমরা হাইড্রোজেন পরমাণু কক্ষপথের বোর ব্যাসার্ধ নির্ণয় করব, সেটির জন্য যে সমীকরণ সেটি আমরা স্থাপন করব। দেখো আমরা একটি ইলেকট্রনের ভর m ধরলাম, গতিবেগ v ধরলাম, কক্ষপথের ব্যাসার্ধ যদি r হয় সেটি বললাম। তাহলে মনে করলাম যে নিউক্লিয়ার চার্জের পরিমাণ হচ্ছে Ze এবং Z হচ্ছে পারমাণবিক সংখ্যা, এবং নিউক্লিয়াসে সেটি v বেগে r ব্যাসার্ধে n তম কক্ষপথে পরিভ্রমণ করছে। সুতরাং কুলম্ব সূত্র অনুযায়ী আমরা জানি যে দুটি চার্জ বা আধান যদি হয়, তাহলে তাদের মধ্যবর্তী যে আকর্ষণ বল সেটিকে আমরা বলি কুলম্ব আকর্ষণ বল, এবং সেটি হবে অভিকেন্দ্রিক বল, অর্থাৎ কেন্দ্রের দিকে যে বল সেটি। তাহলে সেটা হচ্ছে দুইটা আধানের গুণফলের সমানুপাতিক। তাহলে জেডি হচ্ছে একটি আধান, আরেকটা হচ্ছে আধান হচ্ছে ই, তাদের বর্গের তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ, আর এর স্কয়ার তার বর্গের ব্যস্তানুপাতিক এটা। তারপরে ইলেকট্রন আবর্তনজনিত কেন্দ্রাতিক বল বা অপকেন্দ্রিক বল, অর্থাৎ কেন্দ্রের বিপরীত দিকে যে বল সেটিকে আমরা বলতেছি অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স, আর অভিকেন্দ্র বল হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল এই দুইটা বলের মান যেহেতু সমান, তাই আমরা এই 1 নং এবং 2 নং সমীকরণকে বলবো এরা সমান। এখানে দেখো আমরা সেটাকে সমান করে ভি স্কয়ার একটা মান বের করেছি, ভি স্কয়ারের মানটা বের করে আমরা 3 নং সমীকরণ দিয়ে রেখেছি। তারপরে আমাদের জানা আছে যে mvr = nh/2π, যেহেতু অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ নির্দিষ্ট, কৌণিক ভরবেগ নির্দিষ্ট।
এবং তা কি এম ভি আর ইকুয়াল টু এন এস বাই টু পাই। একটু আগে আমরা এটা দেখেছি যে এইচ বাই টু পাই এর সরল গুণিতক। তার মানে এম ভি আর ইকুয়াল টু এন এস বাই টু পাই, ভি এর মান যা হবে সেটা দ্বারা আমরা একটা ভি স্কয়ারের মান বের করেছি। দেখো এটাও ভি স্কয়ার, এটাও ভি স্কয়ার, তাহলে এই দুইটাই সমান হবে। তাহলে 3 এবং 4 এর ডান পক্ষ সমান হবে। 3 আর 4 এর ডান পক্ষ যদি সমান হয় তাহলে দেখো এটা হচ্ছে এই যে এটা সমান হওয়ার পরে যা কাটাকাটি যায় সেখান থেকে আমরা আর এর একটা মান বের করেছি এবং আর এর মান বের করে দেখলাম এটা এই মানটি হচ্ছে আর সমান n স্কয়ার এইচ স্কয়ার বাই 4 পাই এম জেড ই স্কয়ার। হ্যাঁ, 4 পাই স্কয়ার এম জেড ই স্কয়ার। তো এটা হচ্ছে কাটাকাটি যাওয়ার পরে থাকে। তো এখানে n তম কক্ষপথের জন্য যে ব্যাসার্ধ সেটির রাশিমালা হচ্ছে এইটা। এখন যেহেতু এটি হাইড্রোজেন পরমাণুর কথা বলা হচ্ছে, তাহলে হাইড্রোজেন পরমাণু জেড এর মান হচ্ছে 1, তাই 1 বসালাম, 6 নং সমীকরণ পেলাম। তো এখান থেকে আমরা আবার যে ধ্রুবকরা আছে সেই ধ্রুবককে সবগুলিকে একত্র করলে সবগুলির মান যা হবে সেটাকে আমরা আবার আরেকটা ধ্রুবক ধরলাম যেটার নাম হচ্ছে এ নট। এ নট ধরে আমরা এই যে পুরাটা ধ্রুবক আছে এই ধ্রুবকের মান ধরলাম আমরা এ নট। তাহলে এ নট ধরলে এখানে এ নট সমান কাকে ধরেছে সেটা দেখানো হয়েছে এবং এখানকার যে ধ্রুবকগুলো সেই সবগুলির মান যদি আমরা সিজিএস এককে বসাই, সিজিএস এককে বসাই তাহলে এই এ স্কয়ারের মান আসবে এই টোটাল এটা। কেমন? তো এইচ এর মান সিজিএস এককে বসালাম, এম এর মানও সিজিএস এককে বসালাম এবং ইলেকট্রনের যে আধান সেই আধানকে আমরা ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট সিজিএস এ ইলেকট্রনের আধানকে সব সময় ইএসইউ তে প্রকাশ করতে হয়। ইএসইউ তার মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এই ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট দ্বারা প্রকাশ করতে হয়। মানগুলি বসালে পরে এ নট এর মান আসে এই টোটালটা। তাহলে এ নট এর মান যদি এটা হয়, দেখো তো এ নট এর মান হচ্ছে এই টোটালটা আমরা পেলাম। তো এটাকে আমরা যদি আরেকটু মডিফাই করে হিসাব করে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 5.3 * 10⁻⁹। কেমন? এখন এটাকে যদি আমরা 10⁻8 দেই তাহলে 10⁻8 সেন্টিমিটার হবে। এখানে ব্যালেন্স করা হয়েছে। তো এইটুকু সমান হচ্ছে আমাদের 1 অ্যাংস্ট্রম। তার মানে আমাদের জানা আছে 10⁸ সেন্টিমিটার সমান হচ্ছে 1 অ্যাংস্ট্রম, আবার 10⁻10 মিটার হচ্ছে গিয়ে 1 অ্যাংস্ট্রম। তাহলে আমরা যেহেতু এখানে সেন্টিমিটার কনভার্ট করেছি তাই অ্যাংস্ট্রম নিয়ে আসছি। আমরা চাইলে এখানে মিটারেও কনভার্ট করতে পারতাম। তাহলে এখানে এই মানটিকে বসিয়েছে দেখো, যেহেতু n এবং n এর মান হচ্ছে 1, কারণ এই হাইড্রোজেন পরমাণুর যে ইলেকট্রন সেটা তো প্রথম কক্ষপথেই থাকবে এবং তার প্রোটন সংখ্যা হচ্ছে 1, তাই z এবং n এর মান যখন 1 বসাবো তখন r এর মান কত আসছে আমাদের a নট। তাহলে r = a নট = 0.53 অ্যাংস্ট্রম। এটি কিন্তু পরীক্ষা আসতে পারে যে বোর ব্যাসার্ধ কাকে বলে। বোর ব্যাসার্ধের মানটিকে স্থাপন করে দেখাও বা প্রতিষ্ঠা করে দেখাও। ঠিক আছে? তাই এটাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটা অংশ বলে বিবেচিত হতে পারে। যদি সমীকরণ আসে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এটা এস্টাবলিশ করতে হতে পারে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা আচ্ছা এটুক পর্যন্ত আমরা দেখলাম। এটুক পর্যন্ত দেখার পরে আমাদের এখানে একটু তোমরা দেখে নিতে পারবা যে n-তম কক্ষপথ ও প্রথম কক্ষপথের ব্যাসার্ধের মধ্যে যে সম্পর্ক। তার মানে n-তম কক্ষপথের কথা যদি আমরা বলি, n-তম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা হচ্ছে এটা, আমরা মাত্র প্রমাণ করলাম। প্রথম কক্ষপথের জন্য n এর মান 1 হবে, সে 1 কে যদি আমরা এখানে বসাই তাহলে এটা হয়। এখন Rn/r1, তার মানে n-তম কক্ষপথের ব্যাসার্ধ এবং প্রথম কক্ষপথের ব্যাসার্ধের যে অনুপাত, এটা যদি আমরা বের করতে চাই তাহলে সবগুলি যেগুলি মিল আছে সেগুলি কাটা যাবে। কাটা যাওয়ার পরে আমরা দেখব n স্কয়ার আসছে, n স্কয়ার টিকে যাবে আর সব মানই কিন্তু কাটা যাবে। তার মানে দেখা যাচ্ছে Rn সমান r1 * n স্কয়ার, Rn সমান r1 * n স্কয়ার। তো এটা আর মানে কি? এটা মানে হলো n-তম কক্ষপথের যে ব্যাসার্ধের সমীকরণ সেটি হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধের যে রাশিমালা তার n স্কয়ার গুণ। অর্থাৎ আমরা যদি এই n এর মান জানি যে কততম কক্ষপথের ব্যাসার্ধ আমরা বের করতে চাই, তাহলে সেটি হবে ওইতম কক্ষপথের বর্গের গুণফল। কার সাথে গুণফল? r1, অর্থাৎ প্রথম কক্ষপথের যে ব্যাসার্ধ তার সাথে গুণ হবে সেই কক্ষপথের বর্গের মান। ধরো আমরা r2 এর মান বের করতে চাই, তাহলে r1 এর যে মান তার সাথে
2 স্কয়ার, তার মানে n এর মান যেহেতু হচ্ছে গিয়ে 2, তার মানে 2 স্কয়ার, তার মানে 4r1, তার মানে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ হলো প্রথম কক্ষপথের ব্যাসার্ধের 4 গুণ। এগুলো কিন্তু প্র্যাকটিক্যালের যে তোমাদের ভাইবা হবে সেই ভাইবাতে কিন্তু এগুলো জিজ্ঞেস করা হয় অনেক সময়। তো একইভাবে যদি তৃতীয় কক্ষপথেরটা আমরা বের করতে চাই তাহলে r3 সমান r1 ইন্টু 3 স্কয়ার, কেমন? r3 সমান, এখানে দেখো r3 সমান r1 ইন্টু 3 স্কয়ার, তার মানে 9r1, তার মানে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ হলো প্রথম কক্ষপথের ব্যাসার্ধের 9 গুণ। একইভাবে r4 বের করতে গেলে দেখবো 16 গুণ, যেহেতু 4 স্কয়ারে 16 হয়, r5 এ হবে 25 গুণ। এইভাবে কিন্তু ভাইভাতে বিভিন্ন ধরনের টেকনিক্যাল প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তো এইগুলো সম্পর্কে তোমরা একটু অবগত থাকবা, এগুলো একটু ভালো করে অ্যানালাইসিস করে পড়তে হবে, যেহেতু ফার্স্ট ইয়ার ভালো করে পড়াটাও সবারই উচিত। তো আজকে আমরা মোটামুটি দেখলাম অধ্যায় 2 এর প্রথম থেকে বেশ কিছু ছোট ছোট টপিকস। এই পর্যন্ত আমাদের যে শক্তির ব্যাসার্ধের রাশিমালা এই পর্যন্ত আমাদের দেখা হয়েছে। আমরা শক্তির রাশিমালা দেখে আজকে ক্লোজ করব। তো শক্তির রাশিমালা এখানে বলা হয়েছে, দেখো শক্তি আমরা জানি যে 2 ধরনের শক্তির যোগফল, মোট শক্তি সমান গতিশক্তি যোগ স্থিতিশক্তি। তাহলে গতিশক্তি আমরা জানি হাফ এম ভি স্কয়ার, এবং স্থিতিশক্তি আমাদের জানা আছে মাইনাস এ জেড স্কয়ার বাই আর। এটা তোমরা আপাতত মুখস্থ রাখো, এটার একটা ব্যাখ্যা আছে। গতিশক্তির পরে যে স্থিতিশক্তি সেটা ব্যাখ্যাটা আছে জেড স্কয়ার বাই আর, এইভাবে। হ্যাঁ, তো এটার ব্যাখ্যা যদি তোমরা জানতে চাও আমি বলতে পারবো যে একটা পরমাণুর একটা ইলেকট্রনকে অসীম থেকে যদি তুমি আর ব্যাসার্ধের একটা কক্ষপথে নিয়ে আসতে চাও, তখন আর ব্যাসার্ধের কক্ষপথে নিয়ে আসতে চাও তাহলে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে পরে এই বিষয়টা আসে। হ্যাঁ, অর্থাৎ এখানে যখন তুমি যে এ জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার, হ্যাঁ, তো এই জেড স্কোয়ার তো কনস্ট্যান্টই, তাহলে 1 বাই আর স্কোয়ারকে যখন তুমি এই অসীম থেকে আর সীমার মধ্যে ইন্টিগ্রেশন করবা, তখন এই যে মাইনাস 1 বাই আর আসবে। সেই মাইনাস 1 বাই আর হচ্ছে এইখানে 1 বাই আর, জেড স্কোয়ার হচ্ছে কনস্ট্যান্ট, কেমন? আচ্ছা, তারপরে এখানে দেখো এই যে আমরা আর এর মান বের করেছিলাম, সেই আর এর মানটা ভি স্কোয়ারের যে একটা মান বের করেছিলাম আমরা 2 নং সমীকরণে মেবি, সেই 2 নং সমীকরণ থেকে যেখানে আমরা জেড এর একটা মান ছিল, সো ওইখান থেকে ভি স্কোয়ারের মান আমরা নিয়ে আসছিলাম। দেখো তো ভি স্কোয়ার সমান জেড স্কোয়ার বাই এম আর, এইটা আমাদের কত নম্বর সমীকরণে ছিল? দেখো তো, এটা আমাদের উপরের প্রথম সমীকরণটাতে হয়তো ছিল, এখানে আমরা দেখে আসছি, এই যে 3 নং সমীকরণে, কেমন? ভি স্কোয়ার সমান জেড স্কোয়ার বাই এম আর। ভি স্কোয়ারে কিন্তু 2টা মান আছে, দেখো এইটাতে জেড আছে, এই জন্য আমরা এই মানটাকে নিয়েছি, কেমন? এইটাতে জেড আছে বলে আমরা কিন্তু এই মানটাকে নিয়েছি, যেহেতু জেড এর মান আমাদের জানা, কেমন? তো এটাকে আমরা এখানে ব্যবহার করব। তো ব্যবহার করতে গিয়ে আমরা দেখলাম যে এখানে তাহলে এখানে আমরা যদি বাদ দেই তাহলে এই মানগুলি বসালে পরে এই আর এর মান বসানো হয়েছে। দেখো এই যে এটা বাদ দেওয়ার পরে যা রয়েছে সেখানে আমরা এই আর এর মান বসিয়েছি। আর এর মান বসানোর পরে কাটাকাটি যাওয়ার পরে ই এর মান আছে -2 পাই স্কয়ার জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 এম বাই এন স্কয়ার এইচ স্কয়ার। তো এখানে এই যে মান যে মাইনাস আসছে, তো এই মাইনাস মান দ্বারা কিন্তু তার শক্তির মানকে বোঝানো হয়েছে। সেই শক্তি যদি আমরা নির্ণয় করতে চাই, এটি হচ্ছে সেই শক্তির নির্ণয়ের রাশিমালা হচ্ছে এটা। আর এই শক্তির মান যদি কেউ বের করতে চায় সেটাও এখান থেকে বা বিভিন্ন এককে যদি আমরা মান বসাই, সিজিএস এককে যদি মান বসাই আমরা, তাহলে কিন্তু এখানে একইভাবে সে মানটাকে বের করা যাবে, শক্তির মানটাকে বের করা যাবে সিজিএস এককে যদি আমরা এই মানগুলি বসাই। এই হচ্ছে মোটামুটি শক্তির রাশিমালা এবং ব্যাসার্ধের রাশিমালা সম্পর্কিত সমীকরণ। এই পর্যন্ত আজকে আমাদের থাকবে। আগামী ক্লাসে তারপরে হয়তো আমরা নতুন কোনো অংশ দিয়ে শুরু করব। তো বাসায় পড়াশোনাটা তোমরা চর্চার মধ্যে রাখো, এটার জন্য এই ক্লাসটা নেওয়া, এবং যারা এই ক্লাসটি সম্পর্কে জানে না তাদেরকে জানিয়ে দাও, এবং পরবর্তী ক্লাসের জন্য আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিলে অবশ্যই ক্লাসগুলোতে উপস্থিত থাকবে। আশা করি সবারই উপকার হবে। তো আগামী ক্লাসের আগেই তোমাদেরকে আমি জানিয়ে দেবো, এবং এই টপিক যা আমরা পড়লাম তা যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে আমাকে ইনবক্স করতে পারো, আমি তোমাদেরকে সেই সমস্যার সমাধান দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব। এই পর্যন্ত সবাই তারা ভালো থাকো, আগামী ক্লাসে অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।